হ্যালো স্টুডেন্টস, চলে এসেছি তোমাদের সামনে আমার আজকের নতুন ভিডিও নিয়ে। আমাদের আজকের ভিডিওর বিষয় মূলত মাইকেল মধুসূদন দত্তের একটি বিখ্যাত বহু পঠিত চতুর্দশপদী কবিতা বঙ্গভাষা। তোমরা দু একজন আমার কাছে এই কবিতার জন্য রিকোয়েস্ট করেছো এবং বহু আগে অনেকেই আমার কাছে এই কবিতার জন্য রিকোয়েস্ট করেছিলে, কিন্তু আজকে আমার মনে হলো কবিতাটা এত ভালো একটা কবিতা, অন্তত আমাদের বাঙালি জাতির জন্য এত সুন্দর একটা কবিতা, সেই কারণেই আজকে আমি তোমাদের সামনে এই কবিতাটা নিয়ে আলোচনা করতে এসেছি। আজকের এই ভিডিওটা তোমরা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে আমাদের এই ভিডিও থেকে মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে সামান্য কিছু কথা জানতে পারবে, সেই সঙ্গে জানতে পারবে চতুর্দশপদী কবিতা বলি বা চতুর্দশপদী কবিতা বলতে আমরা ঠিক কি বুঝি এবং বঙ্গভাষা কবিতার মর্মার্থ। অবশ্যই বঙ্গভাষা কবিতার মর্মার্থ আলোচনা করতে গেলে আমরা প্রত্যেকটা শব্দ এবং পংক্তি ধরে আলোচনা করব। তাহলে চলো আমরা শুরু করি আমাদের আজকের বিষয়। প্রথমেই বলবো যে বাংলা সাহিত্যকে গৌরবান্বিত করতে প্রথম যিনি আমাদের বাংলা সাহিত্যে প্রবেশ করেছিলেন তিনি হচ্ছেন মাইকেল মধুসূদন দত্ত। অর্থাৎ মাইকেল মধুসূদন দত্তের হাত ধরেই কিন্তু বাংলা সাহিত্য প্রথম নতুন কিছু পেয়েছে। বাংলা সাহিত্যে আগে যে ধরনের বিষয় থাকতো, যে ধরনের কাব্য কবিতা, যে ধরনের নাটক, তা কিন্তু আমূল পরিবর্তন ঘটিয়েছিলেন মধুসূদন দত্ত। এরপরে সেই গৌরবকে আরও বিশেষভাবে গৌরবান্বিত করেছেন তিনি হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর। আজকে আমাদের আলোচ্য বিষয় যেহেতু বঙ্গভাষা, কাজে রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আমরা এই ভিডিওতে আলোচনা করব না। যাই হোক, মাইকেল মধুসূদন দত্ত যখন প্রথম কলকাতায় এসেছিলেন বাবার হাত ধরে ছোট্টবেলায়, তখন আমাদের ভারতবর্ষ ইংরেজ প্রভাবিত, মানে ইংরেজ বিদেশি শাসনে চলছে, তোমরা সেটা সবাই জানো। সেই সময় আমাদের ভারতবর্ষে যে পাশ্চাত্য যে সমস্ত রীতিনীতি, যে সমস্ত ভাষা, যে সাহিত্য, সেই সমস্ত কিছু দেখে মাইকেল মধুসূদন দত্ত কিন্তু সেই পাশ্চাত্য সাহিত্যের প্রতি, পাশ্চাত্য আদব কায়দা, পোশাক আশাক, খাওয়া দাওয়া, রীতিনীতি, সমস্ত কিছুর প্রতি বিশেষভাবে আকৃষ্ট হয়ে পড়েছিলেন। এমনকি একসময় তিনি বাংলা মানে হিন্দু ধর্ম থেকে নিজের ধর্ম স্থানান্তরিত করে খ্রিস্ট ধর্মে নিজেকে দীক্ষিত করেছিলেন। এবং জানা যায় যে এই খ্রিস্ট ধর্মে নিজেকে দীক্ষিত করার জন্য তার পিতা তাকে ত্যায্য পুত্র করেছিলেন, এমনকি তার নিজস্ব সমস্ত সম্পত্তি থেকে পুত্রকে বঞ্চিত পর্যন্ত করেছেন তিনি। যাই হোক, এর ফলে কি হয়েছিল, পরবর্তী জীবনে একটা সময় এসেছিল যখন মাইকেল মধুসূদনের জীবনে একটা পরিবর্তন দেখা দিয়েছিল, এবং সেই পরিবর্তনের ফলে আমরা যে সাহিত্যকে পেয়েছি, সেই সাহিত্যের মধ্যে কিন্তু মাইকেল মধুসূদন দত্তের যে জীবন ট্র্যাজেডি তার অনেকটাই প্রকাশ লক্ষ্য করতে পারা যায়। আমরা জানি যে মাইকেল মধুসূদন দত্ত এক সময় 1862 খ্রিস্টাব্দে বিদেশ যাত্রা করেছিলেন। সেই সময় তিনি লন্ডনে ব্যারিস্টারি পড়বার উদ্দেশ্যে গিয়েছিলেন এবং মনে ছিল দুটো স্বপ্ন। এক হচ্ছে ব্যারিস্টার হয়ে প্রচুর অর্থ উপার্জন করবেন, একজন বড় মাপের ব্যারিস্টার হবেন, এবং বিদেশি সাহিত্যে নিজেকে এতটাই সমৃদ্ধ করে তুলবেন যে বায়রনের মতো একজন বড় মাপের কবি হয়ে উঠবেন তিনি। সেই সময় কিটস, শেলি, বায়রন, এই সমস্ত কবিদের, বড় বড় কবিদের লেখা মাইকেল মধুসূদনকে বিশেষভাবে প্রভাবিত করেছিল। যাই হোক, তিনি এরপর তো বিদেশে যান এবং সেখানকার ভাষায় নিজেকে একেবারে পুষ্ট করে বলা যেতে পারে প্রথম রচনা যেটা করলেন ক্যাপটিভ লেডি, যেখানে আমরা জানি যে পৃথ্বীরাজ সংযুক্তার কাহিনী অবলম্বনে যে ক্যাপটিভ লেডি রচিত হয়েছিল, বাংলা ভাষায় নয় ইংরাজি ভাষায়, সেটা যখন প্রথম প্রচার হলো তখন কিন্তু ইংরাজি সাহিত্যে মানে বিদেশি সাহিত্যে সেই সমুদ্র, যাকে বলা যায় যে সাহিত্যের সমুদ্র, সেখানে সেই সাহিত্য এমন কিছু মর্যাদা কিন্তু লাভ করতে পারলো না। এমনকি সেই ইংরেজ কবি মহলে মধুসূদন দত্ত বিশেষভাবে সমালোচিত হলেন। অনেকে বিদ্রূপ করে বললেন যে বাংলা ভাষায় তিনি কেন কবিতা রচনা করছেন না, তার মধ্যে অনেক প্রতিভা আছে, এইসব বিভিন্ন বিষয় তার মধ্যে দেখা যেতে লাগলো। অর্থাৎ তিনি যে বিষয়ে নিজেকে সমৃদ্ধ করবেন ভেবেছিলেন, যেভাবে নিজেকে সুনাম অর্জন করবেন ভেবেছিলেন বিদেশি সাহিত্যে লিখে, সেটা কিন্তু তিনি ব্যর্থ হলেন। আবার বেহিসাবি জীবন, অত্যন্ত মদ্যপান, এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে একসময় তিনি অর্থাভাবে কষ্ট পেতে শুরু করেন। এর ফলে তার জীবনে নেমে আসে গ্রিক ট্র্যাজেডির মতো এক বিষণ্ণতা।
সেই সময় তিনি কলকাতায় রাজনারায়ণ বসুকে একটি চিঠি লেখেন। সেই চিঠির মধ্যে প্রথম এই কবিতাটা তিনি লিখে পাঠিয়েছিলেন। তখন কিন্তু বঙ্গভাষা নাম ছিল না, তখন এর নাম দিয়েছিলেন তিনি মাতৃভাষা। পরবর্তীকালে যখন চতুর্দশপদী কবিতাবলী 1866 খ্রিস্টাব্দে তিনি প্রকাশ করেন, সেই সময় এর নাম বদলে তিনি রাখলেন বঙ্গভাষা। আজকের এই বঙ্গভাষা কবিতাটা কিন্তু সম্পূর্ণ একটি চতুর্দশপদী কবিতা, যেটা কবির চতুর্দশপদী কবিতাবলীর অন্তর্গত একটা বিখ্যাত কবিতা। তার আগে আমরা আরেকটু বলে নেব যে মাইকেল মধুসূদন দত্ত আমাদের বাংলা কাব্য সাহিত্যে কিন্তু প্রথম গীতিরসের যে স্বাদ সেটা এনে দিয়েছিলেন। আর আমাদের এই চতুর্দশপদী কবিতাগুলো, মানে মধুসূদন দত্তের লেখা যে চতুর্দশপদী কবিতা, সেই কবিতার মধ্যে দিয়ে কিন্তু এই গীতিরসের বিশেষ প্রভাব দেখতে পাওয়া যায়। বোঝা যায় যে গীতিরস কবিকে কিভাবে আচ্ছন্ন করেছিল বা কিভাবে এর এই গীতিরসের প্রতি একটা বিশেষ প্রীতি ছিল কবি, সেটা সহজেই বুঝতে পারা যায়। কবি মধুসূদন দত্তের প্রথম নাটক হচ্ছে শর্মিষ্ঠা। তিনি যখন প্রথম কলকাতায় রঙ্গমঞ্চে নাটক দেখেন, রত্নাবলীর নাটক দেখেন, তখন তার মনে হয় যে এটা ঠিক নাটকই নয়, সংস্কৃত ধারায় আচ্ছন্ন একটা নাটক। তাছাড়া তখন একেবারে পৌরাণিক বিষয় নিয়ে সমস্তটা লেখা হচ্ছে, সংস্কৃত শব্দ, সংস্কৃত ভাষা, রীতি সব কিছু। সেখানে তিনি একদম অন্যরকম একটা নাটক শর্মিষ্ঠা উপহার দিয়েছিলেন খুব কম সময়ের, 1 মাসের প্রচেষ্টায়। যাই হোক, সেটাও আমাদের আজকের আলোচ্য বিষয় নয় বলে সেটা আমি বিস্তারিত যাচ্ছি না। শুধু জেনে রাখো তার বিখ্যাত নাটক হচ্ছে শর্মিষ্ঠা, প্রথম রচনা। আর তার বিখ্যাত যে কাব্য, যেটা মহাকাব্যিক আখ্যা পেয়েছিল, সেটা হচ্ছে মেঘনাদ বধ কাব্য। মধুসূদন দত্তের যে স্বপ্ন ছিল মহাকবি হবেন, সেই মহাকবি হওয়ার স্বপ্ন কিন্তু পূরণ করেছিলেন তিনি এই মেঘনাদ বধ কাব্য লিখে বাংলা ভাষায়। এরপর তিনি দুটো বিখ্যাত প্রহসন রচনা করেছেন, যেটা একেই কি বলে সভ্যতা এবং বুড়ো শালিকের ঘাড়েরও, সেটাও বিশেষভাবে আমাদের বাংলা সাহিত্যে সমাদৃত। আজও তার বিশেষ প্রভাব রয়েছে, তোমরা জানো। আর আমাদের আজকের বিষয় হচ্ছে বঙ্গভাষা। এই যে বঙ্গভাষা কবিতা, সেটা কিন্তু সম্পূর্ণ চতুর্দশপদী একটি কবিতা, যাকে ইংরেজিতে সনেট বলা যায়। এই ইংলিশে যে সনেট, সেই সনেটের প্রথম প্রচার কিন্তু করলেন বাংলা ভাষায় এই মধুসূদন দত্ত। এই সনেটের কিছু বিশেষ বৈশিষ্ট্য আছে, তোমরা লক্ষ্য করবে যে এই যে বঙ্গভাষা কবিতা, এই কবিতার মধ্যে মোট 14টা পংক্তি আছে, এবং প্রত্যেকটা লাইনের দিকে তোমরা যদি নজর করো তাহলে দেখবে প্রত্যেক লাইনের মধ্যে 14টা করে অক্ষর কিন্তু ব্যবহার করা হয়েছে। আসলে এই যে সনেট বা চতুর্দশপদী কবিতা, সেখানে নিয়মই হচ্ছে 14 লাইনের একটা কবিতা বা বিষয় হবে, এবং সেখানে মোটামুটিভাবে প্রত্যেক লাইনে 14টা করে শব্দ থাকবে। এই যে চতুর্দশপদী কবিতা মাইকেল মধুসূদন দত্ত রচনা করেছেন, সেটা সনেটের রীতি অনুযায়ী মিলযুক্ত একটা কবিতা, ঠিক কথা, কিন্তু এখানে যে ছন্দ ব্যবহার করা হয়েছে সেটা কিন্তু অমিত্রাক্ষর ছন্দ। সেখানে কিন্তু সনেটের যে মূল ছন্দ সেটা ব্যবহার করা হয়নি। যাই হোক, আর এই কবিতার আরেকটা বিশেষ বিষয় হচ্ছে প্রথমে 8 লাইন এবং পরে 6 লাইন থাকে। লক্ষ্য করো, বঙ্গভাষা কবিতাও কিন্তু প্রথম যে স্ট্যান্ডা আছে সেখানে দেখো 8টা লাইন আছে, এবং তার পরের স্ট্যান্ডায় মোটামুটি 6 লাইন আছে। এই প্রথম 8টা যে পংক্তি, সেই পংক্তিকে ওই স্ট্যান্ডাকে বলা হয় অষ্টক, আর পরের যে 6টা পংক্তি সেই স্ট্যান্ডাকে বলা হয় শতক। এই অষ্টক হচ্ছে কবির যে চতুর্দশপদী কবিতাটা বা সনেটটা যেটা লেখা হয়েছে, তার মূল বিষয় যেটা, সেটাই অষ্টকের মধ্যে বিবৃত হয়ে যাবে। আর শতক হচ্ছে তারই ব্যাখ্যা দেবে, যে বিষয়টা নিয়ে কবি কবিতা লিখতে বসেছেন তার ব্যাখ্যা হচ্ছে শতক, আর তার মূল বিষয় হচ্ছে অষ্টক। এই হচ্ছে সনেটের বৈশিষ্ট্য। এবার আমরা চলে যাব আমাদের বঙ্গভাষা কবিতার মূল বিষয়। প্রথমেই আমরা কবিতাটা পড়ব, এবং কবিতা পড়ে শব্দ আলাদা আলাদা করে অর্থ বুঝিয়ে আমরা আস্তে আস্তে কবিতাটার ব্যাখ্যায় যাব। কবি বলছেন, হে বঙ্গ ভাণ্ডারে তব বিবিধ রতন। হে বঙ্গ বলে কবি কাকে সম্বোধন করছেন? আমাদের বঙ্গভূমিকে। সেই বঙ্গভূমি কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ বা আলাদা করে বাংলাদেশ নয়, আমাদের অবিভক্ত বঙ্গভূমি, যেখানে বাংলা সম্পূর্ণ একটা একত্র ছিল, যেখানে বাংলাদেশ আলাদা হয়নি। যাই হোক, সেই বঙ্গকে উল্লেখ করে তিনি বলছেন, হে বঙ্গ ভাণ্ডারে তবু বিবিধ রতন। ভাণ্ডারে তবু বিবিধ রতন আমাদের যে বঙ্গভূমি, সেই বঙ্গভূমিতে প্রচুর রত্ন ভাণ্ডার রয়েছে। এখানে কিন্তু রত্ন ভাণ্ডার বলতে সেই রত্নের কথা বলা হচ্ছে যা আমাদের সাহিত্যের ভাণ্ডার, অর্থাৎ বাংলা ভাষায় প্রচুর রত্ন রয়েছে।
এটাই কবি প্রথম লাইনে স্বীকার করলেন। আমাদের এই যে কবিতাটা আমরা পড়ছি, সেই কবিতাটা কিন্তু কবি মধুসূদন দত্তের একটা বিশেষ অনুশোচনার বহিঃপ্রকাশ। কবি এই যে বাংলা ভাষাকে একসময় অবহেলা করেছেন, বাংলা ভাষায় কিছুই নেই, বাংলা সাহিত্যের মধ্যে কিছু নেই, কোনো আনন্দ নেই, বিশেষভাবে নিজেকে সমৃদ্ধ করতে হলে, নিজেকে স্বনামী করে তুলতে হলে, মানুষের কাছে নিজেকে প্রচার করে তুলতে হলে বিদেশি ভাষায় কবি মানে কবিতা লিখতে হবে বা নিজেকে প্রচার করতে হবে, এই যে একটা ধারণা কবির ছিল, সেই ধারণাটা যে সম্পূর্ণ ভুল ছিল তারই কিন্তু প্রকাশ ঘটেছে এই কবিতার মধ্যে, বঙ্গভাষা কবিতার মধ্যে। আসলে আমাদের বঙ্গভাষা একেবারে রত্নের ভাণ্ডার এবং অত্যন্ত মিষ্ট একটা ভাষা। মানে বাংলা ভাষা হচ্ছে পৃথিবীর সব ভাষার মধ্যে মিষ্টি ভাষা, যে ভাষা মানে প্রত্যেক মানুষকে যেন একটা মোহাচ্ছন্ন করে রাখে। কবি এটা বুঝেছেন, একটু দেরিতে বুঝেছেন, তাই কবি তার একটা স্বীকারোক্তি বা অনুশোচনাকে জ্ঞাপন করেছেন এই কবিতার মধ্যে। ভাণ্ডারে তবু বিবিধ রতন, অর্থাৎ বাংলা ভাষার যে সাহিত্য ভাণ্ডার বা রসভাণ্ডার, সেখানে প্রচুর রতন রয়েছে। রতন শব্দটা কিন্তু কাব্যিক ভাষা বা পদ্যরূপ, এর গদ্যরূপ হচ্ছে রত্ন, রত্ন থেকে রতন। তা সবে অবোধ আমি অবহেলা করি, পরধন লোভে মত্ত করিনু ভ্রমণ পরদেশে, ভিক্ষাবৃত্তি কুক্ষণে আচরি। পড়ার সময় একটু খেয়াল করবে, কিন্তু পড়াটা খুব ভালোভাবে করবে যাতে করে তোমাদের মিনিংটা বুঝতে সুবিধা হয়। আচ্ছা, তা এই যে বললো বিবিধ রতন, মানে আমাদের বঙ্গভাষা প্রচণ্ড রত্নের সমাহার, অনেক রত্ন আছে সেই ভাণ্ডারে। তা সবে, সেই সমস্ত কিছুকে অবোধ আমি, নিজেকে তিনি অবোধ বলছেন। অবোধ মানে যার কোনো বোধ নেই, জ্ঞানহীন, জ্ঞান শূন্য মানুষ, অবহেলা করি, অর্থাৎ তিনি অবোধ বলেই, তার জ্ঞান ছিল না বলেই তিনি সেই রত্ন ভাণ্ডারকে অবহেলা করেছিলেন। অবহেলা করি, করি মানে অবহেলা করে, করিটাও কিন্তু পদ্যরূপ। পরধন লোভে মত্ত, মত্ত মানে একেবারে পাগল হয়ে যাওয়া। পরধন লোভে, পরধন বলতে এখানে কাকে বোঝানো হয়েছে? বিদেশি সাহিত্যকে বোঝানো হয়েছে, বিদেশি সাহিত্যের রসকে বোঝানো হয়েছে। সেই পরধন, বিদেশি সাহিত্যের লোভে মত্ত, পাগল হয়ে করিনু ভ্রমণ, করেছিলাম ভ্রমণ। করিনু হচ্ছে করেছিলাম, মানে করলাম, এর পদ্যরূপ হচ্ছে করিনু। ভ্রমণ করলাম পরদেশে, অর্থাৎ অন্যের দেশে, যে দেশ আমার নয়, আমার জন্মভূমি নয়, আমার মাতৃভূমি নয়, সেই পরদেশে আমি ভ্রমণ করতে গেছিলাম লোভে পড়ে। কিসের লোভে? না, ওই তাদের ভাষা, তাদের সাহিত্যের লোভে। ভিক্ষাবৃত্তি কুক্ষণে আচরি, কবি বলছেন যে সময় কবি এই ভ্রমণে গেছিলেন, এই লোভে পড়েছিলেন, সেই সময়টা কুক্ষণ। প্রত্যেক মানুষের জীবনে কিছু খারাপ সময় থাকে, কিছু ভালো সময় থাকে। কবি মনে করেছেন সেই সময়টা কবির জীবনে সব থেকে খারাপ সময় ছিল, তাই তিনি ওই স্থানে মানে বিদেশে ভ্রমণে গিয়েছিলেন বা বিদেশে পাড়ি দিয়েছিলেন। এই স্থানে আমি একটু একটা অন্য কথা বলবো, তোমাদের হয়তো একটু কবিতা থেকে সরে যেতে হবে, কিন্তু কথাটা না বললেই নয়। তোমরা সবাই জানো একটা কথা আছে যে ভগবান যা করেন মঙ্গলের জন্য। এটা অনেক ছোটবেলা থেকেই তোমরা সবাই শুনে আসছো, আমরাও শুনে আসছি। আর কবি মধুসূদন দত্তের ক্ষেত্রেও কিন্তু কথাটা ভীষণভাবে সত্য। কবি মধুসূদন দত্ত যদি ইংরাজি ভাষা, বিদেশি ভাষার প্রতি এতটা ভালোবাসা অনুভব না করতেন, এতটা মানে ভীষণ একটা আবেগে না ভাসতেন, তবে কিন্তু তিনি খ্রিস্ট ধর্ম গ্রহণ করতেন না বা সেই বিশপ কলেজেও ভর্তি হতেন না। আর যদি তা না হতেন, তাহলে ইংরাজি সাহিত্যের যে সম্ভার তিনি নিজের মধ্যে রপ্ত করেছিলেন এবং পরবর্তীকালে বাংলা সাহিত্যকে সেখান থেকে উপহার দিয়েছেন, সেইটা কিন্তু বাংলা সাহিত্য পেত না। বাংলা সাহিত্যে যে বিশেষ পরিবর্তন, সেই পরিবর্তনটাই সাধন করা সম্ভব হতো না মধুসূদন দত্ত যদি না বিদেশে পাড়ি দিতেন। কাজে এই দিক থেকে দেখতে গেলে তার এই বিদেশ পাড়ি এবং সাহিত্যের যে রসগ্রহণ, সেটা কিন্তু ভালোর দিকই আমরা মনে করব। কাজে এটা কিন্তু ভালো ছিল বলেই কবির জীবনে আমরা কিন্তু তাকে লাভ করেছিলাম এবং আমাদের বাংলা সাহিত্যকে একেবারে সমৃদ্ধ করতে পেরেছিলেন কবি। যাই হোক, কবি নিজে মনে করছেন সেই সময়টা কবির জীবনের খারাপ কাল, তাই তিনি পরধন লোভে চলে গিয়েছিলেন। এখানে ধন অর্থ কিন্তু টাকা পয়সা বা অন্য কিছু নয়। কাটাইনু বহুদিন সুখ পরিহরি, কবি মনে করছেন বাংলা ভাষায় তিনি যদি পড়ে থাকতেন, বাংলা ভাষার মধ্যে তিনি যদি সাহিত্য রচনায় মত্ত হতেন, তাহলে ভালো করতেন এবং অনেকটা সুখ আহরণ করতে পারতেন। কিন্তু কবি সেই সুখকে ত্যাগ করেছেন। পরিহরি মানে পরিহরি অর্থাৎ পরিত্যাগ করি,
পরিহরি শব্দটা পদ্যরূপ পরিত্যাগ করিকে সংক্ষেপে বলা হয়েছে পরিহরি। বলছেন সেই সুখকে পরিত্যাগ করে তিনি বহুদিন কাটিয়েছেন বিদেশে। অনিদ্রায় নিরাহারে শোপিকায় মনো। অনিদ্রায় মানে নিদ্রাহীনতায়, তার ঘুম হয়নি সেই সময়। নিরাহারে বহুদিন তার আহার জোটেনি, কারণ তার সমস্ত কিছু তিনি হারিয়ে ফেলেছিলেন। কবি মনে করেন তার জীবনের খারাপ সময়টা ছিল সেটা, তাই তিনি ওই সময়টা এরকমভাবে কাটিয়েছেন। তারপর বলছেন নিরাহারে শোপি কায়। শোপি মানে সমর্পণ করি। কায়, কায় হচ্ছে দেহ, আমার দেহটা সমর্পণ করেছিলাম। মনো অর্থাৎ আমার মন, আমার দেহ মন সমস্ত কিছু সমর্পণ করেছিলাম ওই বিদেশি ভাষায়, বিদেশিদের মধ্যে। তারপর বলছেন মজিনু বিফল তপে অবরেণ্যে বরি। মজিনু মানে মজি ছিলাম বা মজলাম। বিফল তপে, তপে মানে তপস্যা করে। তপ শব্দের অর্থ তপস্যা, আর তপে মানে তপস্যা করে। বিফল মানে যার কোনো ফল ছিল না। তিনি মনে করছেন যে বিদেশে তিনি যে সময়টা ইংরাজি সাহিত্যের সাধনায় নিজের সময়টা ব্যয় করেছেন, যে তপস্যায় তিনি নিজেকে রত করেছিলেন, সেটা একেবারে বিফলে গেছে, অকারণ গেছে, অকারণ সময় ব্যয় করেছেন তিনি সেই তপস্যা করে। অবরেণ্যে বরি, অবরেণ্যে বরি। বরেণ্য কাকে বলে? যে বরেণ্য মানে বরণের যোগ্য, আর অবরেণ্য মানে যে বরণের যোগ্য নয়। কবি বলছেন যে ভাষা আমার কাছে বরণের যোগ্য নয়, সেই ভাষাকে বরি মানে বরণ করি, আমি বরণ করেছিলাম। মজেছিলাম বিফল তপস্যায়, সেই সময় সেই স্থানে। অর্থাৎ কবি যে ইংরাজি ভাষা, ইংরাজি সাহিত্যকে, বিদেশি ভাষা বা বিদেশি সাহিত্যকে একেবারে তুচ্ছ বলছেন তা কিন্তু নয়। তিনি বলতে চাইছেন সেই সাধনাটা, তার যে সাধনা তিনি করেছেন সেটা তার ভুল ছিল। তার আসল সাধনা যেটা করা উচিত ছিল সেটা হচ্ছে বঙ্গভাষায়, বঙ্গভূমিতে, কিন্তু তা না করে তিনি নিজেকে বিদেশি কবি হিসাবে, বিদেশি সাহিত্যিক হিসাবে চিহ্নিত করতে চেয়েছেন। এটা তার ভুল ছিল। আমি বারবার বলছি, কবি কিন্তু কখনোই বিদেশি সাহিত্যকে অবমাননা করেননি বা ছোট করে দেখেননি। তিনি বাংলা ভাষাকে মর্যাদা দিয়েছেন, বাংলা সাহিত্যকে মর্যাদা দিয়েছেন, এবং তিনি নিজে যে একজন সুপ্রতিষ্ঠিত বাঙালি কবি অনেকদিন আগে হতে পারতেন সেটা অনুতাপ করেছেন। তাই তিনি বলছেন ওই সময়টা তার কাছে খারাপ সময় ছিল। তিনি পরের জন্য, পরের ধন, পরের সাহিত্য, পরের জিনিসকে অনুকরণ করতে গিয়েছিলেন, যেটা তার ভুল ছিল। অনুকরণ জীবনের কোনো ভালো দিক নয়। মৌলিকতা হচ্ছে আমাদের জীবনের ভালো দিক, এবং সৃষ্টি সেখানে ভালো হয়, এটাই যেন কবি এখানে অনুভব করেছেন। কবি বলছেন কেলিনু শৈবালে ভুলি কমল কাননে। কেলিনু মানে খেলা করেছি বা করেছিলাম। কেলিনু খেলা করেছিলাম, শৈবালে অর্থাৎ শ্যাওলা, মানে শ্যাওলা শালুক যেগুলো হয় না পুকুরে, মানে অনেকটা পদ্মর মতো দেখতে হয়, পদ্ম পাতার মতো দেখতে, কিন্তু আসলে সেগুলো শাপলা শালুক, পদ্ম বলে অনেক সময় ভুল হয়। সেই মানে শ্যাওলা শালুককে কবি পদ্মের মানে পদ্মের যে কানন, পদ্মের যে বন, সেটা ভুলে গিয়ে ওই শ্যাওলা বনে কবি খেলা করতে গিয়েছিলেন। আসলে খেলা কেন বলেছেন? কারণ সেই যে বিদেশি ভাষা নিয়ে তিনি কাজ করতে চেয়েছিলেন, যে সময়টা ব্যয় করেছেন, সেটা একটা খেলা ছাড়া কিছু নয়। কারণ তিনি সত্যিকারের কিছু সৃষ্টি সেখান দিয়ে করতে পারেননি। এই যে ক্যাপ্টিভ লেডি লিখেছিলেন সেই সময় টিমোথি পেন পোয়েম ছদ্মনামে, সেখানে কিন্তু কোনো রকমভাবে তিনি সাফল্য অর্জন করেননি। সেটা তিনি যে রচনাটা লিখেছিলেন সেটা যে একেবারে তুচ্ছ তাচ্ছিল্যের তা কিন্তু নয়, কিন্তু বিদেশি মহলে, বিদেশি সাহিত্যিক মহলে তার সেই সম্মান কিন্তু জোটেনি। আর সেই সম্মান জোটেনি বলেই তিনি বলছেন যে শৈবালে, কেলিনু শৈবালে মানে শৈবাল, শ্যাওলা নিয়ে আমি খেলা করেছিলাম। আমি আসল কমল কানন, পদ্ম, কমল মানে পদ্ম আর কানন মানে বাগান, সে কমল কাননকে ভুলে আমি শ্যাওলা বনে চলে গিয়েছিলাম খেলা করতে। তারপর কবি কি বলছেন? স্বপ্নে তবে কুললক্ষ্মী কয়ে দিলা পরে। স্বপ্নে, কবি স্বপ্ন দেখেছিলেন কাকে? কুললক্ষ্মীকে। কুল মানে বংশ, আর কোন বংশের কথা বলা হচ্ছে এখানে? কবির বংশ নয়, কিন্তু বঙ্গভূমির, বঙ্গভাষার যে বংশ তাকে বলা হচ্ছে। বঙ্গভূমির কুললক্ষ্মী বা বাংলা ভাষার যিনি কুললক্ষ্মী, তিনি যেন স্বপ্নে দেখা দিয়েছিলেন কবির কাছে। কয়ে দিলা মানে বলে দিলেন, পরে এসে কবিকে বলে দিয়েছিলেন, কবির ভুলটা সংশোধন করে দিয়েছিলেন, এটাই কবি বলছেন। স্বপ্নে তব কুললক্ষ্মী কয়ে দিলা পরে।
তব, তব বলে কবি এখানে কাকে সম্বোধন করছেন? প্রথমেই কবি বলেছেন হে বঙ্গ, অর্থাৎ বঙ্গভূমিকে উদ্দেশ্য করে কবি যখন কবিতাটা লিখতে শুরু করেছেন, তাহলে তব বলে কবি কিন্তু আমাদের বঙ্গভূমিকেই সম্বোধন করছেন, এটা আমরা অনায়াসেই বুঝে নিতে পারি। কবি বলছেন স্বপ্নে তবে, স্বপ্নে তোমার কুললক্ষ্মী কয়ে দিলা পরে, আমাকে বলে দিলেন পরে, ওরে বাছা মাতৃকোষে রতনের রাজি। বাছা শব্দটা অত্যন্ত মাধুর্যপূর্ণ, লালিত্যপূর্ণ, স্নেহময়ী একটা ডাক। কার ডাক? মায়ের ডাক। তাই কবি মনে করছেন কুললক্ষ্মী মাতৃসম হয়ে কবিকে বাছা সম্বোধনে স্বপ্নে এসে বলেছিলেন মাতৃকোষে রতনের রাজি। রাজি শব্দটা এখানে বহু বচনের একটা শব্দ। রতন শব্দটা একলিঙ্গ, মানে একলিঙ্গ না, সরি, এক বচনের একটা রূপ। আর সেই রতনকে যখন আমরা বহু বচনে নিয়ে যাচ্ছি তখন রাজি শব্দটা রতনের সাথে যুক্ত করে আমরা রতনের রাজি ব্যবহার করছি। বহু বচনে আনার জন্য কবি এখানে রাজি ব্যবহার করেছেন। বলছেন ওরে বাছা মাতৃকোষে রতনের রাজি, তোর বঙ্গ ভাষায় রতন রয়েছে। রতন মানে আগেই বলেছি রত্ন, সেই রত্নের ভাণ্ডার, প্রচুর রত্ন সেখানে রয়েছে। এ ভিখারি দশা তবে কেন তো রাজি, কেন তবে পরের দেশে এরকম ভিক্ষাবৃত্তি গ্রহণ করছিস তুই? এই ভিক্ষাবৃত্তি কিন্তু কবির অর্থাভাব নয়, এই ভিক্ষাবৃত্তি কবির বিদেশি সাহিত্য থেকে চয়ন করাকে বলা হচ্ছে, কবির ইংরাজি ভাষায় সাহিত্য লেখাকে বলা হচ্ছে। এই ভাষাকে কবি বিদেশি ভাষা এবং যা তার নিজের নয় পরের, তাই ভিক্ষাবৃত্তি বলে মাতা যেন তাকে বলছে, কুললক্ষ্মী যেন তাকে বলছে। এই ভিখারি দশা তবে কেন তো রাজি, যা ফিরি অজ্ঞান তুই। বলছে তুই ফিরে যা, তুই অজ্ঞান, তোর জ্ঞান নেই, তুই জ্ঞান হারিয়েছিস, মানে অজ্ঞান হয়ে গেছিস, চোখ বন্ধ করে অজ্ঞান হয়ে পড়ে আছিস তা নয়, মানে একটা অন্য জগতে চলে যাওয়া, মানে নিজের সম্বিত হারিয়ে ফেলা, এটাই যেন বলতে চেয়েছেন কুললক্ষ্মী। বলছেন যারে ফিরে ঘরে, তুই ঘরে ফিরে যা, অর্থাৎ ঘর বলতে দেশে, বঙ্গভূমিতে ফিরে যা। পালিলাম আজ্ঞা সুখে পাইলাম কালে মাতৃভাষারূপে খনি পূর্ণমণি জালে। কবি বলছেন সেই কুললক্ষ্মীর স্বপ্ন পেয়ে আমি সেই কুললক্ষ্মীর আজ্ঞা পালন করলাম। পালিলাম মানে পালন করলাম, আজ্ঞা সুখে, সুখের সাথে সেই আজ্ঞাকে আমি পালন করেছিলাম। আমি সেই আজ্ঞাকে আদেশ বলে শুধুমাত্র গ্রহণ করিনি, সেই আজ্ঞাকে মায়ের পরামর্শ বলেও আমি গ্রহণ করেছিলাম, তাই আমি সেটা গ্রহণ করেছি, আজ্ঞা মানে আদেশকে নিয়েছি। পাইলাম কালে মাতৃভাষারূপে খনি, আমার মাতৃভাষাকে, যে ভাষাকে আমি অবজ্ঞা করে চলে গেছিলাম, যে ভাষায় কিচ্ছু নেই, যে ভাষায় কোনো স্বনামধন্য হওয়া যায় না বলে তুচ্ছ তাচ্ছিল্য জ্ঞান করে চলে গিয়েছিলাম, সেই মাতৃভাষার যে খনি সেখানেই আমি ফিরে এলাম, সেটাকে আবিষ্কার করলাম পূর্ণমণি জালে। মণি মানে একেবারে মণি মাণিক্য, সেই সমস্ত কিছুর জাল দিয়ে যেন আবিষ্ট হয়ে আছে কে? আমাদের যে মাতৃভাষার কোষ, বঙ্গভাষার যে কোষ, সেই কোষ, কোষ মানে একেবারে কোল যাকে বলে, আকর যাকে বলে, খনি যাকে বলে, সেই সমস্ত কিছু কবি খুঁজে পেয়েছেন এই বঙ্গভূমিতে ফিরে এসে। কবি একথাই যেন বলতে চাইলেন, বঙ্গভূমিতে ফিরে এসে মানে বঙ্গভাষার মধ্যে নিজেকে আবার ফিরিয়ে এনে। এটাই হচ্ছে আমাদের বঙ্গভাষা কবিতার মূল অর্থ। অর্থাৎ খুব ছোট্ট করে বললে কি বলা যায়, যে কবি বিদেশি ভাষার প্রতি আসক্ত হয়ে নিজের বাংলা ভাষাকে তুচ্ছ করে যে এক সময় চলে গিয়েছিলেন বিদেশি ভাষায় কাব্য রচনা করতে, বিদেশি ভাষায় মহাকবি হতে, সেটা যে তার জীবনের একটা খারাপ সময় ছিল, ভুল সময় ছিল, সেটা তিনি বুঝতে পেরেছিলেন কখন? যখন না বাংলা বঙ্গভূমির কুললক্ষ্মী তাকে স্বপ্নে দেখা দিয়ে বলেছিলেন যে তুই অজ্ঞান, তুই নিজের বঙ্গভাষার যে খনি সেটাকে অবজ্ঞা করে এখানে পড়ে আছিস, তুই বঙ্গে ফিরে যা, নিজের ভাষায় তুই কিছু রচনা কর, তাহলেই মানে সুখ লাভ হবে। এবং তাই সেই আজ্ঞা পালন করতে কবি বাংলা ভাষায় এই কবিতা রচনা করলেন এবং বাংলা ভাষায় তিনি কবি হওয়ার জন্য নিজেকে উজাড় করে দিতে চান। এটাই হচ্ছে এই কবিতার মূল বক্তব্য বিষয়। আর নামকরণের দিক থেকে বলতে গেলে আমরা দেখব যে বঙ্গভাষা এই চতুর্দশপদী কবিতার কিন্তু একেবারে সার্থক নামকরণ, কারণ বঙ্গভাষা, যে ভাষা হারিয়ে কবি একেবারে ভিক্ষুক হয়ে গিয়েছিলেন, যে ভাষা হারিয়ে কবি নিজেকে হারিয়ে ফেলছিলেন, সেই ভাষাকে কবি আবার ফিরে পেয়েছেন, সেই ভাষার মাধুর্যকে উপলব্ধি করতে পেরেছেন, সেই ভাষায় নিজেকে স্বনামধন্য করতে কবি আবার সেই ভাষাকে বুকে আঁকড়ে ধরেছেন। কাজে নামকরণ একেবারে কবিতার দিক থেকে সার্থক বিষয়, মানে বিষয়ভিত্তিক নামকরণ।
তাহলে চলো আমাদের আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি তোমাদের সামনে হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। খুব ভালো থেকো।